আয়নাঘর শব্দটির সাথে জড়িয়ে আছে শত শত মায়ের আর্তনাদ, শত শত সন্তানের নির্ঘুম অপেক্ষার প্রহর, শত শত পরিবারের স্বজন হারানোর যন্ত্রণা। আয়নাঘর হলো একটি গোপন আটক কেন্দ্রের নাম। এটি বাংলাদেশের বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা শাখা ডিজিএফআই দ্বারা পরিচালিত হতো। আমরা আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব আয়নাঘরের অবস্থান এবং বর্ণনা সম্পর্কে, আয়নাঘরে বন্দী থাকা গোপন বন্দীদের তালিকা, আন্তর্জাতিক মিডিয়ায় আয়নাঘরের প্রতিক্রিয়া, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের আয়নাঘর পরিদর্শন এবং আয়নাঘর বন্ধ ঘোষণা সম্পর্কে। এই নির্মম সেলটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত। এখানে মোট 2টি সেকশন আছে। নতুন সেকশনে রয়েছে 5টি করে 10টা সেল এবং পুরনো সেকশনে আছে মোট 16টি সেল। সামরিক এবং বেসামরিক ব্যক্তিরা এখানে প্রহরীর কাজ করে। মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান অনুযায়ী 2009 সাল থেকে 2021 সাল পর্যন্ত দেশ অন্তত 605 জন ব্যক্তি গুমের শিকার হয়েছে। এদের মধ্যে 81 জনকে পরে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকিদের অনেকে ফিরে এসেছেন, তবে 151 জন তখন পর্যন্ত নিখোঁজ ছিলেন। গোপন ব্যক্তিদের মধ্যে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। জনাব হাসিনুর রহমান বীর প্রতীক একজন প্রাক্তন বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অফিসার। 2005-06 সালে জনাব হাসিনুর চট্টগ্রাম র্যাব 7-এর অধিনায়ক ছিলেন। 2006 সালে তিনি কক্সবাজারে বোমা উদ্ধার করেন এবং 2006 সালের এপ্রিলে তিনি জামাতুল মুজাহিদিন সদস্যদের গ্রেপ্তারের জন্য অপারেশন পাহাড়তলী পরিচালনা করেন। বিদ্রোহের সাথে জড়িত থাকার মিথ্যা অভিযোগে হাসিনুর সাহেবকে বরখাস্ত করা হয় এবং আগস্ট 2018 থেকে ফেব্রুয়ারি 2020 পর্যন্ত প্রায় 16 মাস ধরে নিখোঁজ ছিলেন। 8ই আগস্ট 2018 তারিখে জনাব হাসিনুরকে তার বাড়ির কাছ থেকে মিরপুর ডিওএইচএস থেকে 14-15 জন তুলে নিয়ে যায়। তার পরিবারের সদস্যদের মতে যারা তাকে তুলে নিয়ে গিয়েছিল তারা বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখা অর্থাৎ ডিবির পোশাক পরা ছিল। 16 মাস পর 22শে ফেব্রুয়ারি 2020 তারিখে হাসিনুর সাহেবকে তার নিজ বাড়ির সামনে নামিয়ে দিয়ে যাওয়া হয়। তার মতে তাকে ডিজিএফআই এর গোপন কারাগার অর্থাৎ আয়নাঘরে আটক রাখা হয়েছিল এবং তিনি সর্বপ্রথম আয়নাঘরের ব্যাপারটি বিশ্ববাসীর কাছে তুলে ধরেন। মুবাশ্বের হাসান একজন শিক্ষাবিদ যিনি পূর্বে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তিনি ক্লাস শেষ করে আগারগাঁও যাওয়ার পথে তাকে গুম করা হয়। তাকে গুম করার কিছুদিন পর ভারতের একটি সংবাদ মাধ্যম নিউজ করেছিল এবং সেখানে বলা হয়েছিল ডিজিএফআই তাকে ধরে নিয়ে গেছে। এছাড়াও সাবেক রাষ্ট্রদূত মারুফজামান এবং অনিরুদ্ধ কুমার রায় নামের একজন ব্যবসায়ীকে মুক্ত দেওয়া হয়। আর তাছাড়া হাসিনা সরকারের পতনের পর অনেকে মিডিয়ায় আসে, তার মধ্যে রয়েছে মীর আহমেদ বিন কাশেম। তিনি একজন বাংলাদেশি ব্যারিস্টার এবং জামাত ইসলামের নেতা মীর কাশেম আলীর ছেলে। তিনি অপহরণের পূর্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বাবার আইনজীবীদের দলের সদস্য ছিলেন। মীর আহমেদের স্ত্রী তাহমিনা আক্তার জানান 10 আগস্ট 2016 সালে রাত 12:15টার দিকে মিরপুর ডিওএইচএস এর 7 নম্বর সড়কের বাসা থেকে সাদা পোশাকের কয়েকজন লোক এসে কোনো ওয়ারেন্ট ছাড়াই তাকে তুলে নিয়ে যায়। দীর্ঘ 8 বছর পর 5ই আগস্ট 2024 সালে হাসিনা সরকারের পতনের পর 6ই আগস্ট 2024 সালে ঢাকার উত্তর এলাকায় তাকে ফেলে যাওয়া হয়। ভাই, ক্যান ইউ ইমাজিন 8টা বছর একটা মানুষকে অন্ধকার একটা ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। মীর আহমেদ বিন কাশেম ছাড়াও আব্দুল্লাহিল আমান আজমি, যিনি সাবেক সামরিক জেনারেল এবং জামাতি ইসলামী নেতা গোলাম আজমের ছেলে। আমান আজমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল। মুক্তিযুদ্ধে ভারতের 4000 সেনা শহীদের তথ্য দিয়ে 28 মে 2015 তারিখে ফেসবুকে একটি পোস্ট দেন সাংবাদিক রঞ্জন রায়। ফেসবুকে রঞ্জন রায়ের লেখার প্রতিক্রিয়ার একটি পোস্টে তাকে দালাল বলে ইঙ্গিত করেন আমান আজমি। মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদের তথ্যকে কাল্পনিক আখ্যায়িত করেন তিনি। রঞ্জন রায় থানায় ডায়েরি করেন। 2024 সালের 3 সেপ্টেম্বর আব্দুল্লাহিল আমান আজমি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জাতীয় সঙ্গীত নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত পুনরায় লেখা উচিত, কারণ বর্তমান জাতীয় সঙ্গীতটি মূলত ভারত কর্তৃক প্রণীত। তার মতে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমার সোনার বাংলা গানটি 1905 সালে বঙ্গভঙ্গ রদের প্রেক্ষাপটে দুই বাংলার একত্রিত করার উদ্দেশ্যে রচিত হয়েছিল। আজমি বলেন বাংলাদেশ স্বাধীন একটি রাষ্ট্র, তাই আমাদের জাতীয় সঙ্গীতও নতুনভাবে হওয়া উচিত। একই সময় তিনি মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদের সংখ্যা নিয়েও প্রশ্ন তোলেন। এগুলো ছিল 2015 এর ঘটনা। আর তার ঠিক কয়েক মাস পর 24 আগস্ট 2016 তারিখে ঢাকার বড় মগবাজারের বাসা থেকে সাদা পোশাক পরিহিত কয়েকজন আমান আজমিকে তুলে নিয়ে যায়। ঠিক একই সময় যুদ্ধ অপরাধের দায়ে ফাঁসি হওয়া মীর কাশেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাশেম এবং একই অপরাধে ফাঁসি হওয়া সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকেও গ্রেপ্তার করে পুলিশ। তাদের সকলকে গুপ্ত কারাগার অর্থাৎ আয়নাঘরে রাখা হয়। তার 8 বছর পর 2024 সালে ছাত্র এবং সাধারণ জনগণের অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতনের কারণে
আমান আজমি এবং আরমান ভাইকে মুক্তি দেওয়া হয়। এবং আরো একজন ভিকটিম হচ্ছে মাইকেল চাকমা, যিনি পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা। 9 এপ্রিল 2019 সালে তাকে ঢাকা থেকে গুম করা হয়। তার প্রায় 5 বছর পর 2024 সালের 6 আগস্ট তাকে মুক্ত করা হয়। জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচলেটের বাংলাদেশের 4 দিনের সফরের প্রকালে নেত্র নিউজের প্রতিবেদনটি এসেছে, যেখানে তিনি রাষ্ট্র অনুমোদিত গুমের ব্যাপক অভিযোগ নিয়ে ঢাকায় বেশ কয়েকজন মন্ত্রীর সাথে দেখা করেছিলেন। 17 আগস্ট এক প্রস্থান সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেন যে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী উভয় ধরনের জোরপূর্বক গুমের অভিযোগ অব্যাহত রয়েছে। পাশাপাশি যথাযথ প্রক্রিয়া এবং বিচারিক সুরক্ষার অভাব সম্পর্কে উদ্বেগ রয়েছে। সরকার বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন এবং জোরপূর্বক গুমের অভিযোগের একটি নিরপেক্ষ, স্বাধীন এবং স্বচ্ছ তদন্ত প্রতিষ্ঠা করতে হিউম্যান রাইট ওয়াচের মীনাক্ষী গাঙ্গুলি একটি বিবৃতিতে বলপূর্বক গুমের জন্য অপরাধীদের দায়ী করে বাংলাদেশ সরকারকে জবাবদিহিতার দিকে প্রথম পদক্ষেপ নিতে আহ্বান করেন। কিন্তু বাংলাদেশ সরকারি কর্মকর্তারা আয়নাঘর সম্পর্কিত দাবিগুলোকে মিথ্যা এবং বানোয়াট বলে উড়িয়ে দেন। মায়ের ডাক বলপূর্বক গুমের শিকার পরিবারের একটি প্ল্যাটফর্ম জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচলেটের সফরের সময় বলপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যা এবং নির্যাতনের অভিযোগের একটি নিরপেক্ষ, স্বাধীন এবং স্বচ্ছ তদন্তের আহ্বানের সমর্থনে একটি সমাবেশের আয়োজন করে। এর আহ্বায়ক সাজেদা ইসলাম একটি গোপন আটক কেন্দ্র প্রতিষ্ঠার অভিযোগে ডিজিএফআই এর সমালোচনা করেন এবং আটকদের অবিলম্বে মুক্তির দাবি জানান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত 12 ফেব্রুয়ারি 2025 সালের গণমাধ্যম কর্মী ভিকটিম সহ গুম সংক্রান্ত তদন্ত কমিশনকে সাথে নিয়ে আয়নাঘর পরিদর্শন করেন। এ সময় ভুক্তভোগীদের মধ্যে মীর আহমেদ বিন কাসেম ও আব্দুল্লাহিল আমান আজমি উপস্থিত ছিলেন। 11 সেপ্টেম্বর 2024 তারিখে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তার প্রশাসনের 1 মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জোরপূর্বক অন্তর্ধান থেকে সকল ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশন স্বাক্ষরের ঘোষণা দেন এবং তিনি বলেন, এই স্বাক্ষরের মাধ্যমে আমরা এখন আন্তর্জাতিকভাবে পূর্ববর্তী শাসনামলের শিকড় গেড়ে বসা গুমের সংস্কৃতির অবসান ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও আমরা গত 15 বছরে ঘটে যাওয়া প্রতিটি গুমের ঘটনা তদন্তের জন্য একটি নিবেদিত প্রাণ কমিশন প্রতিষ্ঠা করেছি। তিনি সেসব পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেছেন যারা বছরের পর বছর ধরে তাদের নিখোঁজ প্রিয়জনদের সম্পর্কে উত্তরের অপেক্ষায় আছেন। তো এই ছিল মোটামুটি আয়নাঘর সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা, যেটা মুখে বলে আসলে বর্ণনা করার মতো কোনো বিষয় না। একমাত্র ভিকটিমরাই জানে সেখানে নির্মমতা, ভয়াবহতা এবং নিষ্ঠুরতা সম্পর্কে। যাই হোক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, তুমি কখনো মনে করবে না যে জালিমরা যা করে সে বিষয়ে আল্লাহ গাফির। সূরা ইব্রাহিম আয়াত 42।